ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আজ ভার্সিটিতে ফাগুন উপলক্ষে একটা প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামে আমরা ফ্রেন্ডসরা মিলে একটা গ্রুপ ডান্স করব। সেই নিয়ে অভ্রের কি রাগ। গতকাল সারাদিন এ নিয়ে অভ্র আমার সাথে কথা বলেনি। রাত 2টায় ফোন করলো অভ্র। আমি তখন গভীর ঘুমে তলিয়ে প্রায়, চোখ বন্ধ রাখা অবস্থাতেই অন্ধকারে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। অভ্র কিচ্ছু বলল না। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। কোনো সাড়া না পেয়ে চোখ মেলে একবার স্ক্রিনে তাকালাম। সেখানে অভ্রের নাম দেখতে পেয়ে আমার মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। ইচ্ছে করছিল ওকে ফোন থেকে বের করে হারপিক খাইয়ে দিই। কোনো রকমের নিজের রাগ সংবরণ করলাম আমি। প্রায় 10 মিনিট অতিক্রম হতে চলল। অভ্র এবারও কিছুই বলল না। এবার আমি কিছুতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। অনেকক্ষণ চোখ মুখ খিচে বসে রইলাম। রাগের চোটে আমার ঘুমে চলে গেল এই মুহূর্তে। অভ্রের কণ্ঠ ভেসে এলো এবার। ওর কথা বলার ভঙ্গিতে বুঝতে পারলাম ওর রাগ এই মুহূর্তে 10টা হক মঞ্জিল জ্বালিয়ে দিতে সক্ষম। অভ্র শান্ত অথচ কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ব্লক করেছিস? কোন সাহসে তুই আমাকে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। ব্লক করলেও আমাকে ফোন করলো কিভাবে? তখনই মনে পড়লো গতকাল নাচের প্র্যাকটিস শেষে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলেছিলাম। ছবিতে নাদিমও ছিল। সেটাই ওর কাছ থেকে লুকিয়ে আপলোড করার জন্য ব্লক করেছিলাম। অবশ্য আনফ্রেন্ড না করে সোজা ব্লক করে দেওয়ার কারণ শুধুই যে রেগে থাকা তা না। অভ্রের আমার প্রতি অতিরিক্ত পজিটিভ আচরণ আমার একটুও পছন্দ না। আরে ভাই, বেস্ট ফ্রেন্ড আছে সেটাই থাক না, খামোখা বাপ হতে চাস কিসের জন্য? আমি গলার স্বর গম্ভীর করে বললাম, রেগেছিলাম। অভ্র মেজাজ শান্ত করার চেষ্টা করে বলল, নাদিমের সাথে মিশতে বারণ করেছিলাম না তোকে? কেন ছবি তুলেছিস ওর সাথে? আর তোর পাশেই কেন দাঁড়াতে হলো? মেঘা রুম্পাও তো ছিল, ওদের সাথে কেন দাঁড়ালো না? আমি এতক্ষণে মহারাজে এত রাগ থাকার কারণ বুঝতে পারলাম। আমার মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। ওকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বললাম, হ্যাঁ তুলেছি, তাতে কি হয়েছে? নাদিম কি তোর মতো হিংসুটে? এত কিউট সুইট ভদ্র হ্যান্ডসাম ছেলেটাকে নিয়ে তুই এত হিংসা করিস কেন অভ্র? আমার কিন্তু খারাপ লাগে না ওকে। দেখিস না সব সময় কেমন কেয়ার করে আমার। মিতু, তুমি কিন্তু ফাস্ট ফুড তো খেও না, এগুলোতে জীবাণু আছে। মিতু, আস্তে হাঁটো, পড়ে যাবা। হাউ সুইট। অভ্র কিছু বলো না। কিছুক্ষণ চুপ থেকে দুম করে ফোনটা কেটে দিল। সাথে সাথে ওর নাম্বার থেকেই 10 সেকেন্ডের মধ্যে টেক্সট এলো, খবরদার আমার সাথে তুই আর কথা বলবি না মিতু। ও যে ভয়ঙ্কর রেগে আছে তা বুঝতে আমার আর কষ্ট করতে হলো না। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি মিতুয়া হক। আর এতক্ষণ ধরে যাকে নিয়ে বলছিলাম ও অভ্র, আমার বেস্ট ফ্রেন্ড। অভ্রের সাথে আমার প্রথম যখন পরিচয় হয় তখন আমার বয়স 7 বছর আর অভ্রের বয়স 10 বছর। আমরা একই এলাকাতে পাশাপাশি বিল্ডিং এ থাকতাম। আমি ওকে প্রথম দেখেছিলাম নীলা আপুর বিয়েতে। নীলা আপু আমাদের দুজনেরই প্রতিবেশী ছিল। অভ্র খয়েরি রঙের একটা শার্ট পরেছিল সেদিন, সাথে সাদা ফুল প্যান্ট। ওর হাতে রিমোট কন্ট্রোল গাড়িটা দেখে আমার যে কি লোভ হয়েছিল। কোনো কিছু না চিন্তা করে ওর হাত থেকে ছো মেরে ছিনিয়ে নিয়েছিলাম গাড়িটা। কিন্তু অভ্র আমায় কিচ্ছু বলো না, এমনকি একটু রাগলেও না। আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করছে মেয়েরা এইসব নিয়ে খেলে না, এটা ছেলেদের খেলনা। কিন্তু আমি কিছুতেই গাড়িটা দেবো না বলেই জেদ করেছিলাম। আমার কান্নাকাটি দেখে আন্টিও আমাকে কোলে নিয়ে আদর করতে করতে আম্মুকে বললেন, থাক ভাবি, এটা নিয়ে মিতু খেলুক, অভ্র মোটেও মন খারাপ করবে না। অভ্র আসলেই সেদিন একটুও মন খারাপ করেনি। পিট চোখে আমার দিকে চেয়েছিল। আমি অবাক হয়ে চেয়েছিলাম ওর দিকে। ছেলেটাকে আমার বড্ড অন্যরকম লেগেছিল সেদিন। অথচ আম্মু যখন আমার চেয়ে ভাইয়াকে একটু বেশি আদর করতেন, আমি সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকতাম। রাতে আব্বু এলে আব্বুকে অভিনয় করে বিচার দিতাম। কিন্তু এই ছেলেকে দেখো, ওর এত সুন্দর নতুন খেলনা গাড়িটা নিয়ে নিলাম, আবার ওরই মায়ের কোলে বসে আদর খাচ্ছি। অথচ তার মধ্যে এসব নিয়ে কোনো আক্ষেপ নেই, যেন সে মজা পাচ্ছে আমাকে খেলনাটা দিতে পেরে। আমার খুব হাসি পায় এগুলো মনে পড়লে। অথচ আমার সেদিনে অত দয়ালু বন্ধুর এখন এই হিংসের মাত্রা দেখো। হিংসে নিয়ে কোনো নোভেল যদি দেয়া হতো তাহলে আমাদের অভ্রই দেশের দুর্নাম একা বয়ে আনতে সক্ষম হতো। এই মিতু, কি রে, আজ বা ক্যাম্পাসে কি প্রোগ্রাম আছে বললি? পরে ঘুমালে ভার্সিটি যাবে কখন? আম্মুর ডাকে আমি ঝড়ের গতিতে ঘুম থেকে উঠে বসলাম। উঠেই দেয়াল ঘড়িতে চোখ বুলালাম। ও মাই গড, ইটস টু লেট। আমাকে 10টার আগেই ক্যাম্পাসে পৌঁছাতে হবে। অলমোস্ট 9টা বাজতে চললো। আমি তাড়াহুড়ো করে কোনো মতে একটা বসন্তী রঙের শাড়ি গায়ে জড়িয়ে নিলাম। কোনো রকমে তাড়াহুড়ো করে চুলগুলো আঁচড়ে খোপা করে নিলাম। কসমেটিকগুলো একটা ব্যাগে নিয়ে নিলাম। ক্যাম্পাসে গিয়েই সাজবো না হয়। ডাইনিং রুমে যেতেই অভ্রকে চোখে পড়লো।
টেবিলে বসে কেমন নির্বিকার ভঙ্গিতে নাস্তা করছে অভ্র। ওর ভাব দেখে মনে হলো ও এই হক মঞ্জিলের একমাত্র জামাই। আমি নিঃশব্দে ওর পাশের চেয়ারটা টেনে বসলাম। ও পাশ ফিরে তাকালো না, যেন আমি এসেছি সেটা একদমই পাত্তা দিচ্ছে না। আমার প্রচুর মেজাজ খারাপ হলো আম্মুর ওপর। এত জামাই আদর করার দরকার কি শুনি? অবশ্য এসব ভেবে কি লাভ? মাঝে মাঝে তো মনে হয় অভ্রই বুঝি আমার আম্মুর আসল ছেলে, আর আমাকে এনেছে রাস্তা থেকে কুড়িয়ে। তাই তো ওর আগমনে আম্মু চাঁদ পাওয়ার মতন খুশি হয়ে যায়। কিরে খাচ্ছিস না কেন? ছেলেটা সেই কখন থেকে বসে আছে আর মহারানী খুবই ভাঙলো না। আম্মুর কথায় আমি ব্যাপক অপমানিত বোধ করলাম। অভ্রের দিকে এক পলক তাকাতেই দেখতে পেলাম ও কেমন ভাব নিয়ে খাচ্ছে। ওর খাওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে আমার অপমানিত হওয়াতেও ভীষণ মজা পাচ্ছে। আমার রাগ এবার চরম মাত্রায়। মনে মনে ব্যাটাকে 100 বার গঙ্গার পানিতে চুবিয়ে ফেললাম। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে ওর প্লেটটা মুখের সামনে থেকে ছো মেরে সরিয়ে ধমকের স্বরে বললাম, ওঠ, লেট হয়ে গিয়েছে, আর খেতে হবে না। আম্মু বলল, সে কি, ছেলেটাকে নাস্তাটাও শেষ করতে দিবে না? কিছুই তো খেলো না অভ্রটা। আমি চোখ মুখ খিচে বললাম, হ্যাঁ, তোমার অভ্র তো কিছুই খায়নি। গরুর মাংস দিয়ে পরোটা, ডিম, কলা, এতক্ষণ তো আমিই ঠুসেছি সব। আমার কথার মানে বুঝতে পেরে আম্মু আমার প্লেটে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে আমি হনহনিয়ে বেরিয়ে পড়লাম। অভ্র তখনও মিটিমিটি হাসছে। ওর হাসি দেখে আমার যেন পিত্তে জ্বলে যাওয়ার উপক্রম হলো। আমি কোনো কথা না বলে ওর বাইকের পেছনে বসে পড়লাম। পুরো রাস্তা আমি ওর সাথে কোনো কথা বলিনি। 1-2 বার ফ্রন্ট মিররে চোখ যেতেই দেখেছিলাম ও নিঃশব্দে আমার দিকে চেয়ে আছে। এর মধ্যে অভ্র বাইকটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে আমাকে জোর করে নাস্তা করালো। আমি খেতে না চাইলে জোর করে নিজের হাতেই খাইয়ে দিল, যেন আমার উপর ওর কত অধিকার। অভ্র এমনই। 20 মিনিটের মধ্যে আমরা ক্যাম্পাসে গেটের কাছে পৌঁছালাম। আমি ওর সাথে এবারও কোনো কথা বললাম না। বাইক থেকে নামতেই অভ্র পেছন থেকে আমার হাত টেনে ধরলো। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার আগাগোড়া অবলোকন করে নিল, তারপর গম্ভীর মুখে বলল, শাড়িটা ব্লাউজের আরো একটু উপরে পড়তে পারিস না? 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে শাড়ি ঠিক কর। আমি পিঠে হাত দিতেই বুঝতে পারলাম পিঠের একাংশ খালি হয়ে আছে, তবে সেটা খুবই সামান্য। এই সামান্য ত্রুটিও অভ্রের চোখে রাতে সক্ষম হয়নি। আমি হাত দিয়ে শাড়িটা ঠিক করে নিলাম। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অভ্র পুনরায় আমার আঁচল টেনে ধরলো। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। অভ্র সেসব তোয়াক্কাই করলো না। ছোট্ট একটা ব্যাগ থেকে 2 মুঠো লাল কাঁচি চুড়ি বের করলো। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চুপচাপ চুড়িগুলো আমার হাতে পরিয়ে দিল। তারপর আমার শাড়ির আঁচল টেনে মুখের ঘাম মুছতে মুছতে বলল, এটারই কমতি ছিল। বাসন্তী শাড়ির সাথে লাল চুড়িতেই তোকে মানাবে ইমাজিন করে দেখলাম, তাই এইটাই নিয়ে নিলাম। আর শোন, ফোন করবি যাওয়ার সময় আমাকে না দেখতে পেলে, আমি সিফাতদের সাথেই আছি। আমাকে পিট চোখে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলল, শাড়ির ফাঁকে যদি আমার ব্যক্তিগত সম্পত্তির এতটুকু উন্মুক্ত হয়েছে তাহলে কিন্তু তোর খবর আছে মিতু। ওর হালকা ধমকে আমি যেন কেমন অধিকারবোধ গন্ধ পেলাম। আমার শরীর বেয়ে যেন কম্পন শুরু হয়ে গেল। অভ্রের এরকম আচরণ আমাকে মাঝে মাঝে বড্ড ভাবনায় ফেলে দেয়। ওর এমন তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিবার আমি আমাদের সম্পর্কের ব্যতিক্রমী অর্থ খুঁজে পাই, যা আমায় অসম্ভব লাজুকলতায় মিলিয়ে রাখে। আমি পথভ্রষ্ট হই আর ভাবতে থাকি এই সম্পর্কের নাম কি শুধুই বন্ধুত্ব দেয়া যায়, নাকি এর চেয়েও বেশি কিছু। আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। স্টেজে উঠে আমি 2 একবার অভ্রকে খুঁজেছিলাম। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটার সাথে ঠেস দাঁড়িয়েছিল অভ্র। ওর চোখে মুখে শুধুই গম্ভীর্যতা। আমি যেন সেসব কোনো তোয়াক্কাই করলাম না। আমাদের নাচ শেষ হতে না হতেই আশেপাশে হইচই শুরু হয়ে গেল। স্টেজের আশেপাশে যারা ছিল তারা সবাই দৌড়ে অভ্রের হলের দিকে ছুটতে লাগলো। আমরাও কিছু না বুঝে দৌড়াতে লাগলাম। প্রফেসর মফিজুর রহমান স্যার, নাবিলা কামাল ম্যামও দৌড়াচ্ছেন সেদিকেই। হলের করিডোরের দিকে দিশা হয়ে দৌড়াচ্ছে রিয়াদ, আর ওকে ধরার জন্য পেছনে অভ্র দৌড়াচ্ছে। অভ্রের পেছনে ছুটছে পুরো ক্যাম্পাস। রিয়াদের নাকে মুখে রক্ত লেগে আছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না অভ্রকে কেন মারছে। আমার আর ভিড় ঠেলে সেদিকে যেতে ইচ্ছে হলো না। প্রচুর রাগ হলো অভ্রটার উপর। ওর এসব কাজের জন্য না ওর পড়াশোনার কোনো প্রভাব পড়ে, আমি আছি সেই চিন্তায়। অবশ্য ক্যাম্পাসের সকলে অভ্রকে এত ভালোবাসে যে কোনো ঝামেলা হলে নিঃসন্দেহে সবাই অভ্রের পক্ষই নেবে। এদের ধারণা অভ্র কখনো অন্যায় কিছু করতে পারে না, যদি করে সেটার পেছনেও ন্যায় কারণ রয়েছে নিশ্চয়ই। ওকে এত ভালোবাসার কারণ শুধুই যে ভালো রেজাল্ট তা না, মানুষ হিসেবে অভ্র সেরাদের সেরা, এমনটাই সকলে মনে করেন। ক্যাম্পাসের যে কারো বিপদে অভ্রই সবার আগে এগিয়ে যায় সাহায্যের জন্য। মফিজুর স্যার তো প্রায়ই বলেন, এভাবে স্ট্রং লিডারশিপ কোয়ালিটি উপর এটা ধরে রেখো আজীবন। এসব ভাবতে ভাবতে দেখলাম মেঘা হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কিরে, এমন সাপের মতন ফোঁসফোঁস করছিস কেন? দোস্ত,
প্লিজ রিয়াদকে বাঁচা, অব্র ওকে মাইরাই ফেলবো আজকে। আমি হতম্বিত হওয়ার স্বরে জিজ্ঞেস করলাম, মানে অভ্র এখনো মারছে? কিন্তু কারণটা কি, জানিস কিছু? আরে ভাই, আমরা স্টেজে যখন নাচতেছিলাম রিয়াদ নাকি জুম করে তোর ভিডিও নিছে। ভিডিওটা নর্মাল হলেও অব্র এত রাখতো না, কিন্তু ও স্পেসিফিক্যালি তোকেই জুম করছে। আর এমন এমন অ্যাঙ্গেলে ভিডিওটা করছে কি বলবো তোকে। ভিডিওটা করার সময় আশেপাশের কয়েকজন দেখছে, ওরাই অব্রকে জানাইছে। মেঘার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। রিয়াদ বেয়াদবটার জন্য আমার ঘৃণা যেন শতগুণ বেড়ে গেল। এই মুহূর্তে ওকে খুন করে ফেলতে ইচ্ছে হলো আমার। দোস্ত প্লিজ ওকে বাঁচা, ওর আব্বা কিন্তু এলাকার কমিশনার। কিছু একটা দুর্ঘটনা হইয়া গেলে বিপদ কিন্তু অব্রই পড়বো। মেঘার কথায় আমি যেন সম্বিত খুঁজে পেলাম। ঠিকই তো, আমার কারণে কেন অভ্র সাফার করবে? তাছাড়া ভুলটা তো আমারই। আর কোনো কিছু চিন্তা না করে দৌড় লাগালাম। অভ্র এখনো বেধড়ক ভাবে পেটাচ্ছে ওকে। আশেপাশের কেউ ওকে আটকে রাখতে পারছে না। ভিড় ঠেলে আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। অভ্র আমাকেও গ্রাহ্য করলো না, গরম চোখে শুধালো। সর সামনে থেকে। আমি সরলাম না। ওর হাত থেকে লাঠিটা নিয়ে ওকে দুই হাত দিয়ে জাপটে ধরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললাম, আর মারিস না অভ্র, প্লিজ বাসায় চল। অভ্র কিছুই বলল না। হাতের লাঠিটা একপাশে ফেলে আমাকে ছাড়িয়ে নিঃশব্দে প্রস্থান নিল। সেদিনের পর থেকে অভ্রের সাথে আমার 4 দিন যাবৎ কোনো কথা হয়নি। আমি অনেকবার ফোন করেছি, টেক্সট করেছি, ও কোনো কিছুতে রেসপন্স করেনি। এই প্রথম অভ্র আমার সাথে এতদিন কথা না বলে থাকলো। রাতে ছাদে উঠে ওর বারান্দার দিকেও তাকিয়ে থেকেছি প্রতিদিন। আমাকে দেখা মাত্রই অভ্র রুমে চলে যেত। অভ্রের এমন অদ্ভুত রূপ আমি আগে কখনোই দেখিনি। আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। পঞ্চম দিনে আমি এদিক সেদিক না চিন্তা করে সোজা অভ্রদের বাসায় চলে গেলাম। কলিং বেলে চাপ দিতে আন্টি হাসি মুখে দরজা খুললো, যেন আমার উপস্থিতি ওনাকে একটু অবাক করেনি, কিংবা আমি আসবো বলেই জানতেন আন্টি। আমাকে দেখা মাত্রই জাপটে ধরে অভিমানী মুখ করে বললেন, আন্টির কথা কি একটু মনে পড়ে না তোর? বাসা থেকে বেরিয়ে 2 পা এগোলেই তো চলে আসতে পারিস। এত নিষ্ঠুর হলে কবে থেকে রে? আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, তুমিও তো আসো না আমাদের বাসায়, নিষ্ঠুর কি আমি একা? রুম থেকে অয়ন ভাইয়ের স্বর শোনা গেল। কিরে মিতু, থাকিস কোথায়? তোকে তো দেখি না রে। ভার্সিটিতে উঠে বুঝি বড় হয়ে গেছিস? তাহলে বিয়ে টিয়ে দিয়ে দেই, কি বলিস? অয়ন ভাইয়ের কথায় ভাবি আর আন্টি একসাথে হেসে ফেললো। আমি মুখ ফুলিয়ে বললাম, হ্যাঁ তা তো দেবেই, খুব জ্বালাচ্ছি না তোমাদের? ভাবি আমার হাত ধরে টেনে ঘরে নিতে নিতে বললেন, হয়েছে, ভাই বোনেতে মিলে পরে ঝগড়া করবে। মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখার ইচ্ছে নাকি তোমাদের? সোফায় বসে আমি অয়ন ভাই আর আন্টি মিলে ক্রিকেট খেলা দেখছি। খেলা না বুঝলেও আমার ভীষণ মজা লাগছে। ভাবি একটু পরপর এটা সেটা নাস্তা বানিয়ে দিয়ে যাচ্ছে। অয়ন ভাই একটু পরপর লাফিয়ে উঠে মাথায় হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বলছে, শিট শিট মিতু, আজকেও মনে হয় হারবো রে। সবার সাথে খুশ গল্পে কখন দুপুর হয়ে গেল আমি খেয়ালই করলাম না। এত কিছুর মধ্যে আমি অভ্রের কথাই ভুলে গেলাম। আন্টি আর ভাবি আমাকে কিছুতেই বিকেলের আগে যেতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আম্মুকেও ফোন করে জানিয়ে দিলেন যেন আমাকে নিয়ে চিন্তা না করে। বিকেলে অয়ন ভাইয়া দিয়ে আসবে বাসায়। 1:30টার মধ্যে প্রায় সকলের খাওয়াই শেষ। খেলাম না শুধু আমি। অভ্রের কথা জিজ্ঞেস করায় আন্টি বলল, বাইরে আছে কোথাও, চলে আসবে, তুই খেয়ে নে। আন্টিকে বললাম অভ্র এলে আমি খাবো। এটা শুনে আন্টি আর আমাকে জোর করলেন না, মিটিমিটি হাসলেন। আমি এই হাসির অর্থ খুঁজে পেলাম না। দুপুর 2টার দিকে অভ্র কাকবেচা হয়ে বাসায় প্রবেশ করলো। আন্টি হন্তদন্ত পায়ে ওকে তোয়ালে এনে দিল। অভ্র তখন আমাকে খেয়াল করেনি। কিছুক্ষণ পর গোসল শেষ করে পরনে একটা তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে আরেকটা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে প্রবেশ করলো। এসে আমাকে সোফায় বসে থাকতে দেখে অভ্র একটুও চমকালো না, এমনকি কথাও বললো না। আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজে থেকে বললাম, কেমন আছিস অভ্র? ফোন ধরিস না কেন তুই? তোর সাথে কথা না বললে আমার মাথা কিলবিল করে বন্ধু। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার দেখে নিল। আমার কথার জবাব না দিয়ে বলল, খেয়েছিস? না। আমিও খাইনি। ওঠ, আমাকে ভাত বেড়ে দিবি। আমি ভ্রুকুচকে ওর দিকে চেয়ে রইলাম। বলে কি, যে মেয়েকে এখনো আম্মু ভাত মুখে তুলে না দিলে খাই না, তাকে কিনা ভাত বেড়ে দেওয়ার আদেশ করা হচ্ছে? অভ্র আমায় হা করে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বলল, কথা কানে গেল না মনে হয়? আমি না খেয়ে আছি, কেউ কি শুনতে পেলো? আন্টি অলরেডি সব খাবার টেবিলে গুছিয়ে রেখেছিলেন আমাদের জন্য। আমি সেগুলোই অভ্রের প্লেটে একটু একটু করে বেড়ে দিলাম। তারপর বসে নিজের প্লেটে ভাত নিতে যেতেই অভ্র আমার হাত টেনে ধরলো। কি হলো? অভ্র কোনো জবাব দিল না। তারপর নিজের প্লেটের খাবার থেকে মেখে আমাকে খাইয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে অভ্র বলল, হা করবি নাকি দিব এক চর? আমি হা করলাম। অভ্র আমাকে খাইয়ে দিচ্ছে।
রান্না এত ভালো হয়েছে যে আমি খেয়ালই করলাম না অভ্র শুধু আমাকেই খাইয়ে দিচ্ছে, নিজে কিছুই খাচ্ছে না। আমি হাত মুখে নিতে নিতে বললাম, তুই খাচ্ছিস না যে? অভ্র এবারও কিছুই বলল না। খাওয়া শেষ হলে নিজ হাতে খাবারগুলো গুছিয়ে রাখলো। তারপর প্লেটগুলো ধুতে ধুতে বলল, বাইরে থেকে খেয়ে এসেছি আমি। অভ্রকে আমি বহু সময় ধরে চিনি, আবার যেন একদমই চিনি না। মাঝে মাঝে আমার ভীষণ কৌতূহল হয় অভ্রকে জানবার জন্য। এই ছেলেটাকে মাঝে মাঝে আমার কেমন অন্যরকম মনে হয়। এই অভ্র আমায় প্রতি কাজে উপলব্ধি করায় সে আমায় প্রতিনিয়ত বিস্ময় করা থেকে কখনোই বিরত থাকবে না। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, চা খাবি? আমি মাথা উপর নিচ করে বুঝালাম, হ্যাঁ খাবো। কিছুক্ষণের মধ্যে অভ্র চা বানিয়ে আনলো। আমি চা খেতে খেতে টিভি দেখছি আর অভ্র আমার পাশে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আমার বারবার মনে হচ্ছে অভ্র আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আমি পাশ ফিরে তবুও তাকাই না। অভ্রের অনেক আচরণের অর্থ আমি বুঝি, তবুও যেন বুঝি না। ওর চোখ দুটো প্রতিবার আমায় অনেক কিছু বলে। আমি তবুও মুখ ফিরিয়ে নেই এবং তাদের জানিয়ে দিই আমি তার চক্ষুদয় পড়তে ইচ্ছুক নই। কোথায় যেন একটা ব্যারিকেড আমার, আবার কোথাও তীব্র যন্ত্রণা অভ্রবিহীন। এত কিছুর মধ্যেও যেটা আমি চাইলেও অস্বীকার করতে পারি না তা হলো অভ্র আছে বলেই মিতু ভালো থাকে, অভ্রই তাকে ভালো রাখে। বৈশাখের কাঠফাটা রোদে প্রকৃতি এখন বিবর্ণ প্রায়। এই রুদ্ররুক্ষ সকালে আমি আর অভ্র ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলাম। এই মুহূর্তে আমি যে তেতে অমলেট হয়ে যাচ্ছি সেদিকে এই স্বার্থপর প্রকৃতির কোনো খেয়াল আছে? নেই। রাস্তায় বের হয়ে আমার মনে হলো পৃথিবীর সব ফালতু ব্যাপার নিয়ে মানুষের যত আক্ষেপ, অথচ চৈত্রের রাক্ষসী রূপের বর্ণনা দিয়ে কোনো কবি সাহিত্যিকরা কি বিভৎস কিছু লিখতে পারেনি? চাইলেই লিখতে পারতো, কিন্তু এসব লিখে মিতুকে তৃপ্তি দেওয়ার মতন মহান হৃদয় কোনো কবি সাহিত্যিকদের নেই। তাতে কি? মিতু এসবের ধারধারার মেয়ে নয়। মিতু অলওয়েজ সো বুড়ো আঙুল টু অল ইরিটেটিং থিংস অ্যান্ড মুভ অন। আজ আর অভ্র বাইক নিল না, আবার রিক্সাও নিতে চাইল না। এই ছেলেটার মতিগতি আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। এটাকে কখনো কখনো আমার নিউটনের সূত্রের মতন জটিল মনে হয়। এই জটিল লোকের নাকি আজ হেঁটে হেঁটে ভার্সিটি যাওয়ার মতন মোস্ট অ্যানোয়িং অ্যান্ড ইউয়ার্ড ইচ্ছেটা হলো। আমার রক্তলাল চোখে তাকিয়ে থাকাও যেন তার সেই মুহূর্তে বাড়াভাতে ছাই দেওয়ার মতন মনে হলো। আরে ভাই, তোর রোদ খাইতে ইচ্ছে করলে সারাদিন চিত হইয়া শুইয়া থাক মরুভূমিতে, না হয় সূর্য বেলেন্ডার কইরা জুস বানাই খা। আমাকে কেন টানতেছিস এসবে? জীবনে কি ক্ষতি করছি আমি তোর? তোকে বন্ধু বানানোর শাস্তি এত তিতা? ইয়া মাবুদ, আমাকে এই গরু সঙ্গ ত্যাগ করার তৌফিক দান করুন। আমার একটু হাঁটতে ইচ্ছে হচ্ছিল না। বারবার বিরক্তি নিয়ে অভ্রের দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছি, কিন্তু ব্যাটার সেসবে পরোয়া করার মতো নরম মন হলো না। এবার বিরক্তি নিয়ে থম মেরে দাঁড়িয়ে পড়লাম আমি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অভ্র চোখের ইশারায় আমাকে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইল। আমি টলমলো চোখে শুধালাম, একটা রিক্সা ডাক না প্লিজ। এই অসহ্য গরমে কেউ হেঁটে যায়? ক্যাম্পাস তো আরো অনেক দূরে, কিভাবে যাব? অভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজকে ক্যাম্পাসে যাব এটা তোকে কে বলল? আর এইটুকু রাস্তা হাঁটতে তোর শরীরে ঠোসা পড়ে গেল? তোর বাপ তোকে প্রোটিন জাতীয় খাবার থেকে বঞ্চিত থাকতে বলেছে বুঝি? নিয়ম করে পুষ্টিকর খাবারের পরিবর্তে হরলিক্স খাওয়ালে তো এমনই হওয়ার, নাকি তোর বাপের জাপানি টাকায় আকাল পড়েছে? ওর কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। এই অসভ্য অভদ্রটার সাথে আমার এক পাও এগোতে ইচ্ছে হলো না। আমি বিরক্তি নিয়ে বললাম, কথায় কথায় আমার বাপকে কেন টানিস অভ্র? আব্বু তোকে পছন্দ করে না বলে তুইও বড়দের রেসপেক্ট করবি না? আর ক্যাম্পাসে না গেলে আমাকে টেনে হেঁচড়ে কেন আনলি তুই? তোর চেহারা দেখাইতে? অভ্র শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তাকাতেই পারিস। আফটার অল আমার মতন স্মার্ট বয় পাশাপাশি হাঁটলে যে কোনো মেয়েরই মনোযোগ স্ট্যাচু হয়ে যাবে। ওর কথায় আমি বিরক্তিতে চোখ বন্ধ করে নিলাম। এই মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে অভ্রের চুল ছিঁড়ে গরু ছাগলকে খাইয়ে দিতে, কিন্তু আফসোস পারলাম না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, তোর কোনো আইডিয়া আছে তোকে যে পেত্নির মতন লাগছে? চোখ সরা। তোর এই চোখে তাকায় থাকা অবস্থায় একটা ছবি নিলে আমাদের শিক্ষককে পেতনি বলে চালিয়ে দিয়ে ভাত খাওয়ানো যাবে মিতু। নেহাত আমি ভীষণ দয়ালু, তাই তোর এসব ভয়ঙ্কর রূপ রোজ দেখার পরেও হার্ট অ্যাটাক করবি না। তোর জন্য মায়া লাগে তো। ওর কথায় রেগে আমি রণমূর্তি রূপ ধারণ করলাম। আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসবি তুই অভ্র। অভ্র শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, চুপ থাক একটু। আর হাঁটতে না পারলে কোলে ওঠ আমার। তোকে কোলে নিতে আমার কিন্তু প্রবলেম নাই। আর ইউ রেডি ডার্লিং? আমি বিরক্তি নিয়ে বললাম, ইম্পসিবল, গো টু হেল, আমি একাই যেতে পারবো বাসায়। অভ্র আমার হাত টেনে বলল, আরে বাপ, একটু পরে তো বাসে উঠবই, এমন করছিস কেন? একটু ভদ্র মহিলার মতো হাঁটতে পারিস না? বাপের মতো কেমন মির্জাফর হয়ে যাচ্ছিস দিন দিন। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম,
বাসে উঠছি মানে কোথায় যাব? সেটা গেলেই জানতে পারবি। রীতিমতো টেনে হেঁচড়ে আমাকে বাসে ওঠালো অভ্র। কিছুক্ষণ বিরক্তি নিয়ে বসে থেকে ক্লান্ত হয়ে কখন অভ্রের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল করিনি। অভ্র সবার মতো না, ওকে আমি সেই ছোট্টবেলা থেকেই জানি, তাই ওকে যে কোনো পরিস্থিতিতেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে আমার একবারও ভাবতে হয় না। হি ইজ মাই কমফোর্ট জোন। অভ্র মানে মিতুর কিছুই হবে না। এই তো সেদিনের কথা, ক্যাম্পাসে 104 ডিগ্রি জার্নি, আমি ঘাড় কাত করে ব্রেঞ্চে বসে আছি। কারোর সাথে কথা বলার শক্তিটুকু আমার নেই। ক্লাস শেষে গেটের বাইরে যেতেই অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। ওকে দেখা মাত্রই আমার সকল দুর্বলতা বেরিয়ে আসতে চাইলো। আমি মলিন চোখে অভ্রকে দেখে নিলাম। কিছু বলতে যাব তার আগে অভ্র ঝড়ের গতিতে বাইক থেকে নেমে আমায় ধরে ফেললো। আমি আমার সর্বস্ব শক্তি হারিয়ে ফেললাম। তারপর কি হলো আমার মনে নেই। 4 ঘন্টা পর নিজেকে হসপিটালের বেডে শুয়ে থেকে হাতে স্লাইন লাগানো অবস্থায় আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতে দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দিয়ে বলেছিল, অভ্রটা না থাকলে যে কি হতো। ছেলেটা 4 ঘন্টা ধরে কেমন উন্মতের মতো করছে। তোর ঔষধপত্র যা লাগে সব অভ্রই দৌড়াদৌড়ি করে এনেছে। আমি ক্লান্ত চোখে আম্মুর কথা শুনছিলাম। কিছুক্ষণ পর আন্টি আর ভাবি এলেন আমায় দেখতে। অভ্র এলো না। আরো 1 ঘন্টা ঘুমিয়ে চোখ মেলার পরই চোখের সামনে কারো শান্ত চাহনি আবিষ্কার করলাম। অভ্র আমার বেডের পাশেই বসে আছে। ওকে কেমন ক্লান্ত দেখালো, চোখগুলো ফুলে ফুলে আছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র শান্ত অথচ কঠিন গলায় বলল, এমন না করে প্লিজ, একেবারেই আমাকে মেরে ফেল তুই। আমার শান্তি তো তোর সহ্যই হয় না, তাই না? ঠিক মতো খাওয়া দাওয়া করবি না, শরীরে রোগ বাঁধিয়ে বসে থাকবি, লো প্রেশার নিয়ে পাকিস্তানি সিরিয়াল দেখবি। তোর এনআইডি কার্ডে 21 বছর বয়সের জায়গায় 10 বছর দেওয়া উচিত মিতু। আমি সেদিন কিছুই বলিনি ওকে। ওর প্রতিটা বাক্যই কেমন যত্নশীল লাগছিল আমার। আমাকে শান্ত বাচ্চাটির মতো হাসি মুখে চেয়ে থাকতে দেখে অভ্র বলেছিল, হাসবি না তুই, একদম হাসি বন্ধ। আর কোনোদিন এমন আনডিসিপ্লিন চলাফেরা যদি দেখেছি, আমাকে হার্ট অ্যাটাক দেওয়ার অপরাধে তোর 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো, দেখিস। অভ্র এই কথা শুনে আমি বেশ শব্দ করেই হেসে ফেললাম। ভুলে গেলাম সকল অসুখ সকল ব্যথা। অবশ্য পুরোটা অভ্রই আমার কাছে একটা কমফোর্ট জোনের প্যাকেট। পৃথিবীতে বাবা আর ভাইয়ের পরে একটা ছেলেই আমার সবসময় নিরাপদ অনুভব করায়, যার কারণে অভ্রকে শুরু থেকে বেস্ট ফ্রেন্ডের প্রমোশন করিয়ে দিয়েছিলাম। অভ্র নিচু হয়ে বসলো, যেন আমার মাথাটা ওর কাজ ছুতে কষ্ট করতে না হয়। আমার ঠোঁটে প্রশান্তির হাসি। ঢাকা থেকে বাসে করে আমরা কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এসে পৌঁছালাম। বাসের পুরোটা সময় অভ্র কাকে যেন বারবার ফোন করে জানাচ্ছে আমরা কখন কোথায় আছি। আমি ভ্রুকুচকে ওর দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকাতেই প্রতিবার জবাব দিয়েছে, তোকে কিডন্যাপ করার প্ল্যান করতেছি দোস্ত। আর ইউ প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট মি অ্যাজ ইউর কিডন্যাপারার? প্রতিবার আমি বিরক্তি নিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আমরা দাউদকান্দি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি যেন এবার ভীষণ উদ্বেগ হয়ে পড়লাম ভেতরে ভেতরে। বারবার মনে হচ্ছিল আমার অভ্রের সাথে এত দূর আসাটা ঠিক হয়েছে কিনা। তার উপর আব্বু আম্মুকেও জানানো হয়নি। আমার ভয় হচ্ছে শুধু আব্বুকে নিয়ে। এসব ভাবতে ভাবতেই দেখলাম অল্প বয়সী 2 জন ছেলে দূর থেকে অভ্রকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি ভ্যাবাচাকা খাওয়ার নাই তাকিয়ে রইলাম কিছুক্ষণ ওদের দিকে। ওদের কুশল বিনিময় চলল বেশ অনেকক্ষণ যাবৎ। তারপর কালো শার্ট পরা ছেলেটি আমাকে হাসি খুশি মুখ করে জিজ্ঞেস করলো, কেমন আছো মিতু আপু? আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে চেনো? ছেলেটি হেসে জবাব দিল, হ্যাঁ, উগ্র ভাইয়া, ফুপি, অয়ন ভাইয়া, ওরা সবাই তো তোমার কথা বলে। তোমার ছবিও কতবার দেখিয়েছে ফুপি আমাদের। আন্টিকে বারবার ফুপি বলাতে আমার বুঝতে অসুবিধা হলো না অভ্র আমাকে ওর নানা বাড়ি নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি না অভ্র হঠাৎ এখানে কেন নিয়ে এলো আমায়। আবার মনে মনে ভাবতে লাগলাম হয়তো কোনো কাজে এসেছে, আর কোনো সঙ্গ না পেয়ে আমাকেই টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। কিন্তু আন্টি ওদের আমার ছবি দেখিয়েছে, ব্যাপারটা কেমন রহস্যজনক মনে হলো আমার। আমি কৌতূহল নিয়ে অভ্রকে জিজ্ঞেস করলাম, অভ্র এখানে কেন আসলাম আমরা? বিকেলের আগে যেতে পারবো তো? আমি কিন্তু বাসাতে এসব ইনফর্ম করি নাই, তুই ভালো করেই জানিস সেটা। অভ্র আমার সামনে উঠতে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, আপনার সেসব নিয়ে ভাবতে হবে না ম্যাডাম। তাছাড়া আপনি এখানে আছেন সেটা আন্টি অলরেডি জানে। আমি আটকে উঠে জিজ্ঞেস করলাম, জানে মানে? এই অভ্র তুই বলে দিস আম্মুকে? হায় হায়, এখন কি হবে? আব্বু জানতে পারলে আমি শেষ রে। আর আম্মু জানলে তুই আমাকে কেন জানালি না আগে? অভ্র বিরক্তি নিয়ে বলল, জানালে মনে হয় তুই ঢ্যাং ঢেঙিয়ে চলে আসতি। বেশি কথা বলিস তুই, চুপচাপ হাট। আর আমি বলিনি কিছুই। আম্মুই গতকাল আন্টিকে বলেছে যাতে তোকে দীপার বিয়েতে যেতে দেয় আমার সাথে। আম্মুরা
গতকালই এসে পড়েছে। আমরা বিপা মানে তোর মামাতো বোনের বিয়েতে এসেছি অভ্র? এই গাধা, আগে বলতে পারিসনি এটা? আগে বললে আমি ভালো কিছু পরে আসতে পারতাম। শিট, একটু দেখ তো আমাকে ঠিকঠাক লাগছে কিনা। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে একবার আগাগোড়া দেখে নিয়ে মুখে রহস্যময় হাসি ঝুলিয়ে চুপচাপ হাঁটতে লাগলো। ওকে চুপ থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি রে, কেমন লাগছে বললি না তো? অভ্র আমার দিকে এক পলক তাকিয়ে দুঃখী দুঃখী কণ্ঠে হাত জোর করে বলল, মিতু প্লিজ আমাকে বাঁচতে দে, আর কোনোদিন এত নিখুঁতভাবে তোর দিকে তাকাতে বলবি না। আমি যথেষ্ট ধৈর্যশীল মানুষ, তুই কিন্তু আমার মতো নিষ্পাপ পুরুষের ধৈর্য পরীক্ষা করছিস। আমি বিস্ময় নিয়ে ভেবাচেকা খাওয়ার নাই মাথা চুলকাতে চুলকাতে প্রশ্নসূচক দৃষ্টিতে ভ্রুকুচকে তাকিয়ে রইলাম ওর দিকে। ওর কথায় আগামাতে কিছু বুঝতে পারছিলাম না আমি। আমাকে কেমন লাগছে সেটা বলতে হলে ওকে ধৈর্য ধরতে হবে? অদ্ভুত তো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গন্তব্যে। অভ্রদের নানু বাড়িটা কিছুটা পুরোনো দিনের বাড়িগুলোর মতো। ওর মামারা সবাই একই ছাদের নিচে থাকেন, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে ঢুকতেই বাচ্চাদের ছোটাছুটি, চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া গেল। আমাকে দেখতে পেয়ে মামুনিরা এমনভাবে জড়িয়ে ধরলেন যেন আমাকে তারা আগে থেকেই জানেন, চেনেন। আমি অফ্রের নানা বাড়ির মানুষ বলতে বিপাদে দেখেছিলাম একবার অফ্রের বাসায়। তাছাড়া বাকি সকলের গল্প আন্টির থেকে শোনা, কখনো সামনে থেকে দেখা সৌভাগ্য হয়নি। সকলের হইচই শুনতে পেয়ে আন্টি আর ভাবি দোতলা থেকে দৌড়ে নামলেন। ভাবি এসে আমাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলতে লাগলেন, অভ্র কিন্তু আসতে চায়নি। যে বললাম মিতুকে নিয়ে এসো, ওদের বাসায় গতকাল বলে দিয়েছি, অমনি হনহনিয়ে চলে এলো। ভাবো একবার কত হিপোক্রিয়েট দেবর আমার। ভাবির কথা শুনে আমি আর হাসি দমিয়ে রাখতে পারলাম না, বেশ শব্দ করেই হেসে ফেললাম। অচেনা পরিবারের কথা মাথায় এলো না আমার হাসির শব্দে আশেপাশে সকলের দৃষ্টি এখন আমার দিকে। কেবল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। আমি একটু ইতস্তত বোধ করলাম। এরপর কারো দিকে নজর যেতেই দেখতে পেলাম কেবল একজন পুরুষের দৃষ্টি শান্ত। আশেপাশের কাউকে পরোয়া করলো না সে বেপরোয়া পুরুষ। কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল অভ্র, যেন এর চেয়ে সুন্দর হাসি সে আজন্ম দেখেনি। চারদিকে এত হইচই দেখে কেমন উৎসব মুখর মনে হচ্ছে সবকিছুই। এই কয়েক ঘন্টায় সবাই আমাকে এত আপন করে নিল যে আমার মনে হচ্ছে না আমি এদের রক্তের কেউ নই। অভ্রের সব কাজিরাই আমাকে সঙ্গ দিচ্ছে। তার মধ্যে একজন আছে যাকে আমার ভীষণ ভালো লাগলো। মেয়েটার নাম স্মৃতি। বাকি সবার চেয়ে ওকে আমার বেশ মিষ্টি লেগেছে। মেয়েটা অত্যন্ত মিশুক ধরনের। এইটা নাও। আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে স্মৃতি পুনরায় নিজের কাজে চলে গেল। এমনকি প্রশ্ন করার সময়টুকুও দিল না। আমি খুলবো না ভেবেও কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলে ফেললাম। একটা সাদা গোলাপ আর একটা সবুজ রঙের শাড়ি। আমি বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে শাড়ির ভাঁজ খুলতে একটা চিরকুট বেরিয়ে এলো, যাতে খুব যত্ন করে লেখা, শুভ্র ফুলের খোপায় যেন শুভ্র ফুলই দেখতে পাই। আমার ফুলের জন্য শাড়ির চেয়ে শ্রেষ্ঠ উপহার অন্যটি পেলাম না। আমার খুব ইচ্ছে হয় জানিস, তোকে আজীবন শাড়িতে দেখার। গিন্নিদের মতো শাড়ি পরে আমাকে শাসন করবি, ভাত বেড়ে খাওয়াবি, আমার বাচ্চাদের খেয়াল রাখবি, আরো কত শত ভাবনা আমার। সেসব ভাবনা আপাতত দমিয়ে রাখলাম। শোন, পাশে আরেকটা প্যাকেটে পেটিকোট আর ব্লাউজ আছে। এই মুহূর্তে রেডিমেডটাই ম্যানেজ করতে পেরেছি, ফটাফট পরে ফেল। আমি বারান্দায় দাঁড়িয়ে চিরকুটটা পরে থম মেরে বসে পড়লাম। আমি খুব লজ্জা লাগছিল আমার। এটা যে অভ্রই পাঠিয়েছে তা যেন বিশ্বাস করতে চাচ্ছি না। আমার কেন জানি না একটুও রাগ হলো না অভ্রের ওপর। ওর সামনে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে না কেন লিখেছি সেগুলো, কোন অধিকার নিয়ে। আমি শাড়ি পরেছি বেশ অনেকক্ষণ হয়, কিন্তু আমার কেন জানি না বাইরে যেতে সাহস হচ্ছে না। শরীরের শীতল কাঁপুনি নিয়ে বসে রইলাম রুমেই। এই অভ্রকে আমার জানা নেই। এ যে এক অন্যরকম পুরুষ। তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা আবেগময় চিরকুট আমায় যেন খুব বিশাল কিছুর ইঙ্গিত দিচ্ছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় ছিটকানি লাগানোর আওয়াজ কানে এলো আমার। আমি ঝটপট পেছনে তাকালাম। অভ্র। ওকে দেখে আমার তাৎক্ষণিক কি যেন হলো। আমার মুখে কোনো শব্দ নেই। লজ্জার ভয়ে আমি মিয়ে গেলাম। নিঃশব্দ পায়ে আমার সামনে এসে দুই হাত বেঁধে কেমন নির্বিকার ভঙ্গিতে দাঁড়ালো অভ্র। আমি চোখ তুলে তাকাতে পারলাম না। অভ্র স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখার জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? আমি আমতা আমতা করে বললাম, অভ্র প্লিজ, আমার কেমন যেন লাগছে, তুই চলে যা। কেউ এসে পড়লে ব্যাপারটা খারাপ দেখাবে। তক্ষুনি আন্টির কণ্ঠ ভেসে এলো, কি রে মিতু, রেডি হচ্ছিস নাকি? দরজা বন্ধ কেন? আমি ভয়ে জবুঠুবু হয়ে ডোক গিলে অফ্রির দিকে তাকালাম। আমার অবস্থা দেখে অব্র ঠোঁট টিপে হাসছে। ভীষণ রাগ হলো ওর ওপর। আমি কাঁপা কাঁপা গলায় জবাব দিলাম, আর 10 মিনিট দাও আন্টি, আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আন্টি চলে গেল, সাথে রেখে গেল তার ওই গর্ভে ধারণ করা আতঙ্কটাকে। আমি চোখ বড় বড় করে অফ্রির দিকে তাকালাম।
কড়া গলায় কিছু বলতে যাব তখনই ওর শীতল হাতের স্পর্শ আমার ঘাড়ে লাগলো। অভ্র পেছন থেকে আমার গলাটা ধরে একদম ওর মুখের সামনে নিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটের স্পর্শ বসিয়ে দিল আমার গালে। তারপর কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, তুই নিকোটিন কিংবা অভ্যাস নস, তুই আমার মায়াবতী মিতু। পৃথিবীর সকল আসক্তি আমায় কাবু করে রাখলেও সেখান থেকে একমাত্র আমাকে ফিরিয়ে আনতে সক্ষম তোর স্নিগ্ধ মুখ, তোর কাজল রাঙা চোখ, তোর চিবুকের তিল। আর বলে অভ্র আমার আরো কাছে আসতে লাগলো। আমি একটু একটু করে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। আমার চোখ তখনও বন্ধ। অভ্রের তপ্ত নিঃশ্বাসের শব্দ তখনও শুনতে পাচ্ছি আমি। সম্বিত ফিরে আসতেই চোখ বন্ধ রাখা অবস্থাতে আমি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আমার সারা শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। এই আপু, কি হলো? চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? স্মৃতির ডাকে আমি সম্বিত ফিরে পেলাম। তাৎক্ষণিক নিজের ঘাড়ে হাত রাখতেই ভাবতে লাগলাম, আসলেই কি অভ্র এসেছিল, নাকি এটা শুধুই আমার কল্পনা। না, শরীর খারাপ না, তুমি যাও, আমি আসছি। কেমন একটা অদ্ভুত চিন্তায় পড়ে গেলাম। অভ্র এমন কিছু করেছে আমার মন কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। ভাবতে ভাবতেই বসে পড়লাম আমি। তখনই ফ্লোরে অভ্রের ঘড়িটা দেখতে পেলাম। আমার চোখে শুধুই বিস্ময়। তার মানে কল্পনা নয়, অভ্র আসলেই এসেছিল। আমার কেন জানি না খুব কান্না পাচ্ছে। এই অভ্রকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেমন অচেনা লাগছে সবকিছু। আমার আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে হচ্ছে না এখানে। সেদিনের পর থেকে আমি অভ্রের সাথে কোনো কথাই বলিনি। আমি যে অভ্রকে পছন্দ করি না ব্যাপারটা এমনও না। তবে অভ্রের হঠাৎ করে এমন আচরণে আমি মনে হয় অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। কিছুতেই আমি ওর সেদিনের করা আচরণকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলাম না। এই মেনে না নিতে পারার উত্তরটাও আমার জানা নেই। শুধু জানি আমার এই মুহূর্তে অভ্রকে খুব বিরক্তিকর কিছু বলে মনে হচ্ছে। এই কয়দিনে অভ্র আমাকে অজস্রবার ফোন দিয়েছে, বাসায়ও এসেছে বহুবার। ওকে দেখা মাত্রই আমি রুমে চলে যেতাম। আমার আচরণের প্রভাব হয়তো ওর ওপর কিছুটা হলেও পড়েছে। অভ্র গত 2 দিন যাবত আমার সামনে আসেনি, এমনকি একবারও ফোন করেনি। এতে অবশ্য ভালোই হয়েছে। আমার আর যেচে ওকে ইগনোর করতে ইচ্ছে হচ্ছে না। 1 সপ্তাহ পর ভার্সিটি গেলাম আমি। অভ্র আসেনি ক্যাম্পাসে। তারপর আরো কয়েকদিন টানা ক্যাম্পাসে অভ্রকে দেখতে পেলাম না আমি। সিফাতকে জিজ্ঞেস করায় বলল অভ্রগত 10 দিন ধরে ভার্সিটিতে আসে না। তার মানে বিপার বিয়ের পর থেকেই। এবার আমার কেমন চিন্তা হতে শুরু করলো। অভ্র ক্যাম্পাসে আসেনি এতদিন, তাহলে আছে কোথায় হতচ্ছাড়াটা? বান্ধবীর থেকে পাওয়া গোপন রিয়েকশনে দেবদাস হয়ে যায়নি তো? 12তম দিনে বারান্দার দোলনায় বসে আরাম করে বড়ের আচার খাচ্ছিলাম আমি। বাসার সামনের গলিতে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে কেমন শকুন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছিল। লাল রঙের শার্ট পরা ছেলেটা জিভে বারবার ঠোঁট ভিজাচ্ছে দেখে আমার কেমন শরীর ঘিন ঘিন করতে আরম্ভ করলো। চেহারায় কেমন বখাটে ছাপ দেখা গেল ওদের অঙ্গি ভঙ্গি দেখে কেমন গা গুলিয়ে আসার উপক্রম হলো আমার। শান্তি মতো একটু বারান্দায়ও বসতে পারলাম না। এদের কারণেই এদেশের মেয়েরা এখনো অনিরাপদ। পড়াশোনা ছেড়ে দিয়ে বাপের টাকায় বখাটেপনা করে বেড়াতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার ইচ্ছে হলো এদের ধরে গণপিটুনি খাওয়াতে, কিন্তু আমি সেটা করলাম না। নিজের প্রতিবাদী ভাবনাকে দমিয়ে রুমে ফিরে গেলাম আমি। রুমে আসার 2 মিনিটের মধ্যেই বাইরে হইচই শোনা গেল। চিৎকার চেঁচামেচিতে আমি আর আম্মু গেটের বাইরে আসতেই দেখতে পেলাম ওই ছেলেগুলোর মধ্যে লাল শার্ট পরা ছেলেটা অভ্রের পা ধরে বসে আছে। আমাকে দেখা মাত্রই ছেলেটা হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলতে লাগলো, আপা মাফ কইরা দেন, আর এমন করবো না, ভাইরে কোন সাইরা দিতে। বলে আবার কান্না শুরু করে দিল। আম্মু কিছুই বুঝতে পারছিল না, কেমন বিস্ময় আর হতভম্ব হওয়ার ন্যায় তাকিয়ে রইল আমার দিকে। তারপর ইশারায় আমিও বোঝালাম যে আমিও কিছুই জানি না। আমার থেকে উত্তর না পেয়ে আম্মু অভ্রকে জিজ্ঞেস করলো, কিরে, কি করছে ওরা? মারছিস কেন এভাবে? অভ্র কিছু বলার আগেই ফারদিন বলে উঠলো, মারবো না কি করব? শালাকে কত বড় সাহস জানেন আন্টি? আমাকে অভ্রের দিকে এক পলক চেয়ে। না মানে রাস্তাঘাটে মায়া করে বিরক্ত করে তো। একটু আগেও আমাকে পরিচিত একজন রে উত্তক্ত করতেছিল। এগুলা তো ঠিক না, তাই না আন্টি? এই লাইগেই উগ্র ভাইয়া ধৈরা পিড়াইয়া থানায় দিয়ে আইতে কইল। ফারদিনের কথায় যেন আম্মু খুশি হয়ে গেল। ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, খুব ভালো কাজ করছো বাবা। ওদেরকে আসলেই পুলিশে দেওয়া উচিত। আর তোমাদের মতো ছেলেরা আছে বলেই এদেশে এখনো অনেক অঘটনের হাত থেকে মেয়েরা বেঁচে যাচ্ছে। যে মেয়েটাকে উত্ত্যক্ত করছে সেও তো তোমার আর অভ্রের বোনের মতোই, তাই না? আম্মুর কথায় অভ্র হঠাৎ কেসে উঠলো। কাঁচতে কাঁচতে ফারদিনের দিকে গরম চোখে তাকাতেই ফারদিন দাঁত বের করে হাসার চেষ্টা করে আম্মুকে বলল, না আন্টি, আমার বোন হইলেই যে উগ্র ভাইয়েরও হইতে হইব এমন কিন্তু কথা নাই। ধরেন আমার ফিউচার বউ কিন্তু সম্পর্কে
আমার বউ, কিন্তু উগ্র ভাইয়ের তো বউ না। সম্পর্কে উগ্র ভাই আমার বউয়ের ভাসুর। একইভাবে আমার বোন হইলেই ওই মাইয়া উগ্র ভাইয়েরও বোন হইব, এটা কিন্তু কোনো যুক্তি হইল না। বুঝছেন আন্টি? ওর কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারলো না আম্মু। বিরক্তি নিয়েই বলল, কি আবল তাবল বকছো ফারদিন? আম্মু আরো কিছু বলার আগেই ফারদিনের গালে একটা দাবাং মার্কা চর বসে গেল। ফারদিন হতভম্ব চোখে গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। নিজের ইজ্জত বাঁচাতে এবার চরটা খাওয়ার পরেও হাসার চেষ্টা করে বলল, ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ, এসব কোনো ব্যাপার না আন্টি। উগ্র ভাই আমার বেশি ভালোবাসে তো তাই। অব্রকে শুরু থেকেই চুপ থাকতে দেখে আম্মু এবার বলে উঠল, কি রে অব্র, কিছু হয়েছে তোর? তোকে তো আজকাল দেখাই যায় না রে। বাসায় আসিস না কতদিন বলতো? চল বাসায় চল, আজকে তোর পছন্দের ঝাল ঝাল গরুর মাংস রান্না করতেছি আজকে। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে এক পলক দেখে নিয়ে বলল, ইস, কি আমার কাজওয়ালা ব্যস্ত ছেলে রে। তোর আবার কি করছে? কোনো কথা শুনবো না আমি, একদম মার খাবি। আর একটা কথা বললে চল। রীতিমতো টেনে হেঁচড়ে আম্মু অভ্রকে বাসায় নিয়ে এলো। সোফায় বসে বসে পৃথিবীর অষ্টমত আশ্চর্য দেখছি আমি। শুধুই যে দেখছি তা না, আবিষ্কার করছি। এই অদ্ভুত ব্যাটাকে কি করে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে এতগুলো বছর অতিবাহিত করলাম সেটাই বুঝতে পারছি না। আরে বাপ, তুই যে রাগ করেছিস ওইটার ডেট কি এত তাড়াতাড়ি ফেল হয়ে গেল? অ্যাটলিস্ট আত্মসম্মানের খাতিরে একটা মাস নিজের রাগের লাস্টিং করাইতি। তা না, উল্টো ঢ্যাং ঢ্যাঙিয়ে বাসায় এসে কেমন করে গিলছে দেখো। মনে হচ্ছে তার রেজিস্ট্রি করে শ্বশুর বাড়ি। আর আমার মা যেমন আদিক্ষেতা করে সেবা করে খাওয়াচ্ছে, এইসব নাটক বুঝি স্টার জলসার সিরিয়ালকেও হার মানাবে। খাওয়া শেষ করে অভ্র ধুম করে সোফায় আয়েশ করে বসে আমার হাত থেকে রিমোটটা নিয়ে নিল। আমি গরম চোখে তাকাতেও কোনো ফায়দা হলো না। আমাকে কোনো প্রকার তোয়াক্কা না করে সে কেমন নির্বিকার ভঙ্গিতে ক্রিকেট দেখছে। তুই টিভি দেখছিস? আচ্ছা শোন, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, টুকিটাকি মশলা কিনতে হবে। আম্মুর কথায় অভ্র লাফিয়ে উঠে বলল, কি কি আনতে হবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। তুই যাবি? কখনো করিসনি তুই বাজার? যেতে হবে না, আমি নিয়ে আসি। বলতেই অভ্র জোর করে বাজার করার ব্যাগটা আম্মুর কাছ থেকে নিয়ে নিল। কখনো করি নাই তো কি হয়েছে? এখন না শিখলে পরে তো বউ আমার বিপদে পড়বে। আমি থাকতে আমার বউ না খেয়ে থাকবে? না, তা তো হতে পারে না। অভ্রের বউ মানে অভ্র তাকে মাথায় করে রাখবে। থেমে পুনরায়, কিন্তু সেসব কি আর কেউ বোঝে আন্টি? এত আরাম আয়েশ কারোর সহ্যই হয় না। তাই বিনা দোষে কেউ যে অভ্রকে ডজন খানেক বছর ধরে শুধু দূরত্বই দিয়ে যাচ্ছে, সেটা কারো চোখেই পড়ছে না। শব্দ করে নিঃশ্বাস ফেলে অভ্রের কথায় আম্মু হো হো করে হেসে ফেলল। কি বলিস? আমার লক্ষ্মী অব্রকেও কেউ দুঃখ দিতে পারে? হ্যাঁ রে, তুই প্রেমে টেমে পৌঁছিস না তো? তোর কথাবার্তা কিন্তু ঠিক লাগতেছে না আমার। তবে যাই বলিস, বিয়ে করলে একটা গুণী মেয়েকে করবি, বুঝলি? আমরা দেখে শুনে বিয়ে করাবো। অভ্র আক্ষেপের স্বরে বলল, সেই ভাগ্য কি আর আমার আছে? আমার তো এমন মেয়ে পছন্দ যে আসলে কোনো কাজই পারবে না, পারবে শুধু জামাইয়ের মাথা খেতে, খাবে না হয় একটু মাথায়। এই আর এমন কি, শখের নারীর জন্য না হয় নিজের অতি মূল্যবান মাথাটাই বিসর্জন দিলাম। কথাটা বলে অভ্র আমার দিকে এক পলক তাকালো। ওর এক একটা কথা আমার রাগ তরতর করে বাড়িয়ে দিচ্ছে। সাথে আম্মু আম্মু কেমন দুঃখ প্রকাশ করে আবার ওকে সঙ্গ দিচ্ছে দেখো। দুনিয়ার সকল প্রকার সার্কাস আমার ঘরেই। 30 মিনিটের মধ্যে আবার বাজার নিয়ে ফিরল। আম্মু গোসল করছিল বাথরুমে, আমি সোফার কাভারগুলো ঝাড়ছিলাম। দরজা খুলতেই অভ্রের ক্লান্ত চেহারা চোখে পড়লো আমার। কপাল বেয়ে তত্তর করে ঘাম পড়ছে ওর। কেমন নিষ্পাপ আর স্নিগ্ধ দেখালো ওকে। শ্যামবর্ণ চেহারায় হালকা খোঁচে খোঁচা দাড়ি, চেহারায় কেমন পুরুষত্ব ভাব ফুটে উঠেছে। আমি এর আগে কখনো অভ্রকে এমন ভাবে খেয়াল করে দেখিনি। কেমন মায়াবী আর আদুরে। মুহূর্তে আমার সারা শরীর বেয়ে রোমাঞ্চকর অনুভূতি ছেয়ে গেল। আমাকে পলকহীন তাকিয়ে থাকতে দেখে ধমকের স্বরে বলল, কি সমস্যা? ব্যাগগুলো নিয়ে যে দাঁড়ায় আছি, চোখে লাগতেছে না? একে তো এই গরমে একটা রিক্সা পাইলাম না, তার উপর বাইরে দাঁড় করে সঙ্গের মতো সামনে দাঁড়ায় আসার সামনে। এত কষ্ট করে আইলাম, কই একটু বাতাস করবি? ওনা দিয়া ঘাম মুইছা দিবি তা না, স্ট্যাচু হইয়া দাঁড়ায় আছে। তোর মন থেকে কি মায়া দয়া নামক শব্দ দুইটা নাই হইয়া গেছে রে? মূর্তির মতো দাঁড়ায় না থাইকা সর সামনে থাইকা। আমি হতভম্ব হয়ে গেলাম ওর কথায়। এইটুকু একটা কারণে এত কথা শোনানোর কোনো দরকার ছিল? গন্ডার একটা। ড্রয়িং রুমের সোফায় বসে অভ্র ক্লান্ত মুখে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, নিচ থেকে না বললে তো বিষ ছাড়া কিছুই খাওয়াবি না। মাথায় তো গোবর ছাড়া কিছুই নাই। এক গ্লাস শরবত বানাই নিয়ে আয় যা।
কত বড় সাহস! আমাকে মিতুয়া হককে অর্ডার করা হচ্ছে? আজকে উপকার না করলে বেটা তোকে সত্যি বিষ খাওয়াইতাম। দাঁড়ায় আসোস কেন? মনে মনে তো ঠিকই 14 গোষ্ঠী তুইলা গালি দিতেছিস। অবশ্য তোর মতন গোবর মাথার গালি কি হইতে পারে আমার জানা আছে। গন্ডারের গন্ডি পার কইরা অন্য কোনো গালি আবিষ্কার করার মতন বুদ্ধি তোর নাই। অভ্র বেশ আয়েশ করেই শরবতটা খেলো, কিন্তু মুখে বলল, খুবই বাজে বানাইছিস। এত বাজে ট্রেনিং তোকে কোন ইউটিউবার দেয়? আন্টি এত বাজে শরবত বানানো কিছুতেই শিখাবে না, নেভার এভার। বলতে বলতে আমার ওড়না দিয়ে কেমন স্বাভাবিক ভঙ্গিতে মুখ মুছতে লাগলো, যেন এটা তার অধিকারের মধ্যে পড়ে। আমি কিছুই বলতে পারলাম না, বরাবরের মতোই ওর আচরণে কাবু হয়ে গেলাম আমি। অভ্র চলে গেল, সাথে রেখে গেল অজস্র প্রশ্ন। এই বিরক্তিকর মানুষটা আমায় এত নিখুঁতভাবে জানে? এই আমাকে আমার চেয়েও বেশি জানে? কি করে জানে? হি ইজ এ ম্যাজিক ম্যান, নাকি এই ম্যাজিক শুধু মিতুর ক্ষেত্রেই? আর মাত্র 4 মাস পরেই 4র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। সারা বছর পড়াশোনার সাথে দেখা সাক্ষাৎ না থাকলেও এই সময়ে ব্যাচের সবার মধ্যেই একটা ব্যস্ততা মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যস্ততা নেই শুধু আমাদের অভ্রের মাঝে, অনেকে এই নিয়ে রীতিমতো কানাঘুষা শুরু করে দিয়েছে। ক্লাসের ফার্স্ট বয় অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা অনেকে হজম করতে পারছে না। এই তো গতকাল মেসেঞ্জার গ্রুপে অভ্রকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে গিয়েছিল। মেসেজের টুংটাং শব্দে আমি গ্রুপে না গিয়েও থাকতে পারলাম না। ওদের গবেষণায় এক পর্যায়ে কাঙ্ক্ষিত মানুষটির আগমন ঘটল। অভ্র গ্রুপে ঢোকা মাত্রই একে একে সকলেই সালাম দেওয়া শুরু করে দিল ওকে, যেন অভ্র নয়, আগমন ঘটেছে কোনো বিখ্যাত মনীষীর। প্রথমেই সম্মানের সহিত জাহিদ লিখল, অভ্র ভাই, ভাই আপনার পাটা যদি একটু দিতেন। আপনার পা ধোয়া পানি খাওয়া এই মুহূর্তে কম্পালসারি হয়ে গেছে। না মানে সারা বছর টোটো কইরা ঘুইরা বেড়ান, তাও একাডেমিক লাইফে আপনার এত সফলতা। আপনার সফলতার সিক্রেটটা যদি এই অধমের সাথে শেয়ার করতেন, খুব উপকৃত হতাম ভাই। অভ্রও কম না, কেমন স্বাভাবিক কণ্ঠে ভয়েস রেকর্ড দিল। শোন, তোরা আগামীকাল 10টার দিকে দেখা কর আমার সাথে। 10 মিনিটের বেশি টাইম দিতে পারবো না, বুঝলি? একবার পা ধুবো, সেই পানি একটা টাঙ্কিতে অ্যাড করবি, তারপর যতজনকে পারিস ডোনেট করে দিবি। আমার মনে কোনো হিংসে নেই, বুঝলি? আমার সামান্য পা ধোয়া পানির দ্বারা যদি তোরা উপকৃত হোস, সেটা গুরু হিসেবে আমার জন্য ভীষণ গর্বের। জাহিদ লিখল, কিন্তু ভাই আমি তো একাই আপনার সিক্রেটটা ভোগ করতে চাই। সরি, এই মহামূল্যবান পানিও আমি শেয়ার করতে পারবো না কারোর সাথে। এক টাঙ্কি বলেন আর যাই বলেন, এই পানীয় সংরক্ষণ করে আমি আমার আগামী 14 পুরুষের সফলতা নিশ্চিত করতে চাই। এই মেসেজের রিপ্লাই সিফাত লিখল, দোস্ত, তোর আসলে শুধু পা ধোয়া পানিতে পোষাবে না রে। ধোয়া পানিতে সাদের স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাড করতে পারিস। এই মেসেজে সাদিয়ার ইনগ্রিডিয়েন্ট দেখা গেল। বাকিরা মনে মনে হাহা রিয়েক্ট দিলেও সেটা বাস্তবে প্রকাশ করলো না। সিফাত, তুমি কি আমাকে কোনোভাবে অপমান করছো? না মানে একদিন জাহিদকে দিয়ে অনলাইনের প্রোডাক্টগুলো আনিয়েছি বলে তুমি কি ভাবছো সবসময় জাহিদ আমাকে এগুলো কিনে দেয়? শুনো, আমার পাপার টাকা পয়সার কোনো অভাব নেই যে বয়ফ্রেন্ডকে দিয়ে সবসময় সব কেনাবো। জাহিদ লিখল, বাবু, ও আসলে এটা মিন করে নাই, তুমি রাগ করো না প্লিজ। জাহিদের এই মেসেজে এবার গণহারে সকলে ওকে পছানোর একটা সুযোগ পেয়ে গেল। সকলের জবাব পাল্টা জবাব, রীতিমতো গ্রুপে 3য় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেল। বিরক্ত হয়ে বেরিয়ে পড়লাম আমি। পরদিন বিকেলে আমি আর মেঘা মানিক মামার ফুচকার স্টলে বসে ফুচকা খাচ্ছি। খাওয়া শেষ করে পুনরায় বাসায় যাওয়ার জন্য রওনা হতেই গলির দোকানে অভ্রকে চোখে পড়ল। অভ্র পেছন ফিরে দাঁড়িয়ে, সাথে ফারদিন। আমি বারণ করার সত্ত্বেও মেঘা ঢ্যাং ঢেঙে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে অভ্র করে ডেকে উঠল, দোস্ত কেমন আছিস? মেঘার ডাকে অভ্র আটকে উঠল। হকচকিত হওয়ার ন্যায় পেছন ফিরে তাকালো, আরো হতভম্ব হলো সাথে আমাকে দেখতে পেয়ে। ফারদিনের অবস্থা তখন রীতিমতো ছেড়ে দেমা কেঁদে বাঁচি টাইপ। আমি তখনও বিষয়টা ধরতে পারিনি ঠিক মতো। আমাদের দেখা মাত্রই অভ্র ধোয়া ওঠা সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিল। ব্যাপারটা নজরে আসা মাত্রই আমার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। আমি কঠিন গলায় জিজ্ঞেস করলাম, তুই সিগারেট খাস অভ্র? অভ্র কোনো জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে জোরপূর্বক হাসার চেষ্টা করে অবাক হওয়ার ভান করে বলল, বলিস কি, আমি আর সিগারেট? ইম্পসিবল। সিগারেট দেখলেই তো আমি 100 হাত দূরে থাকি। সিগারেট কি কোনো মানুষ খায় রে ফারদিন? ফারদিনের দিকে চেয়ে, এসব তো গরু ছাগলেরা খায়। আমার মতন জেন্টলম্যানকে নিয়ে এই ধারণা কিভাবে পুষে রাখিস তুই? আমার তো ভাবতেই কেমন কষ্ট হচ্ছে রে।
ওর নাটকে আমার রাগ দ্বিগুণ প্লাস দ্বিগুণ সমান সমান 4 গুণ হওয়ার উপক্রম। অভ্রের কথায় মেঘা ভীত চোখে একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার অভ্রের দিকে। ওর সিক্স সেন্স হয়তো এই মুহূর্তে হতে যাওয়া ঘূর্ণিঝড়ের সংকেত জানিয়ে দিয়েছে ইতোমধ্যে। আমি ধমকেশ্বরে বললাম, হাত দেখা তোর। অভ্র কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ অসহায় মুখ করে বলতে লাগলো, এইবারের মতন মাফ করে দে প্লিজ। আমি সত্যি খাই না এসব, বিশ্বাস কর। 2-1বার ট্রাই করছিলাম, কিন্তু আজকে থেকে শেষ, আর জীবনেও ধরুম না, কসম। আমি কিছুই বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। অভ্রের সিগারেট খাওয়া না খাওয়াতে আমার কিছুই যায় আসার কথা না, তবুও কেন আমার এত রাগ হচ্ছে ওর ওপর আমি বুঝতে পারলাম না। পেছন থেকে অভ্রের কণ্ঠ এখনো হালকা শুনতে পেলাম, ফারদিন রে, আমি শেষ। তোর ভাবি আমারে মাইরাই ফেলাবো আজকে। রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতোই বারান্দায় এসে 1 কাপ চা নিয়ে বসলাম আমি। অভ্র বিকেলের পর থেকে অজস্রবার ফোন করেছে, কিন্তু আমি একটা ফোনও ধরিনি। এখনো দিচ্ছে। বিরক্ত হয়ে ফোন অফ করে রাখলাম শেষমেশ। পুনরায় রুমে ফিরে যেতে উঠতেই অভ্রকে চোখে পড়লো। গেটের বাইরে কারেন্টের খাম্বার সাথে কেমন দুঃখী দুঃখী মুখ করে দাঁড়িয়ে আছে অভ্র। হাতে একটা বড় কাগজ, যাতে বেশ মোটা অক্ষরে লেখা, সরি মিতু। এটা দেখে আমার মন গড়ল না। তখনও মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি আমি। কিছুক্ষণ পর হাতের কাগজটা ফেলে 2 হাত দিয়ে কান ধরলো অভ্র। ফিস ফিস করে ঠোঁট নাড়িয়ে বারবার আমাকে বোঝালো আমি ক্ষমা না করলেও সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবে। আমিও কম নই। দাঁড় করিয়ে রাখলাম কান ধরিয়ে প্রায় 20 মিনিট। মশার কামড়ে বেচারার নাজেহাল অবস্থা প্রায়। 30 মিনিট পর আমার রাগ পাহাড় থেকে অবতলে নামলো। ফোন করলাম ওকে। আর কখনো দেখবো এসব? অভ্র অসহায় মুখ করে বলল, জীবনেও না, বিশ্বাস কর, এটাই শেষ। তুই যা বলবি তাই শুনবো, তুই বললে তাই, না বললে নাই। এই মুহূর্তে আমার পুরোপুরি না কমলেও 80 ভাগই কমতে শুরু করেছে। কিছুক্ষণ চুপ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। তারপর মৃদু হেসে বললাম, বাসায় যা, অনেক পাগলামি হয়েছে। হুম, যাব না। যাবি না মানে? কেউ দেখলে উল্টাপাল্টা মনে করবে অভ্র, বাসায় যা। নিচে একবার, না হয় সত্যি যাব না। অভ্রের একবার কিছু করবে বলে মনে হলেও সেটাই করে। ওর জেদ সম্পর্কে আমি বেশ ভালো করে অবগত। যেতে বলছি মানে আমি না গেলেও সত্যি সত্যি হয়তো সারা রাত বাসার সামনেই দাঁড়িয়ে থাকবে। তাই পাগলের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আমাকে নিচে নামতেই হলো। চোরের মতো নিঃশব্দে গেট খুলে বের হলাম আমি। আমাকে দেখা মাত্রই অভ্রের মুখে তৃপ্তিময় হাসি ফুটে উঠলো। আমি আশেপাশে এক পলক খেয়াল করে তাড়াহুড়ো করে বললাম, এই যে আসলাম, দেখেছিস, হয়েছে, এবার বাসায় যা। অভ্র বিরক্তি নিয়ে বলল, চুপ করে একটু দাঁড়া, এমন লাফালাফি করছিস কেন? 10 মিনিট ধরে অভ্র আমাকে স্ট্যাচু বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তারপর বেশ কিছুক্ষণ পলকহীন চোখে তাকিয়ে আমাকে দেখতে থাকলো। মিতু, শুনছি, যা বলার তাড়াতাড়ি বল। আশেপাশে তাকিয়ে, রাতে কি এগুলো পরেই ঘুমাস? অভ্রের কথায় আমি হতস্কৃত হয়ে পড়লাম। তারপর নিজের পরনে নজর দিতেই দেখলাম রাতে ঘুমানোর জন্য গেঞ্জি আর প্লাজো পরেছিলাম, সেটা চেঞ্জ না করেই তাড়াহুড়ো করে চলে এসেছি। এমনকি গায়ে ওড়না জড়াতেও ভুলে গেলাম আমি। সংগীত ফিরে আসতে কেমন লজ্জা আর অস্বস্তি হচ্ছিল আমার। অভ্র বোধহয় সেটা বুঝতে পারলো। আমার অস্বস্তি আর না বাড়িয়ে ঠোঁটে রহস্যময় হাসি ঝুলে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল, বাসায় যা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম আমি। কিছুতেই ঘুম আসছে না আমার। ফোনটা অন করতেই নোটিফিকেশনের টুংটাং আওয়াজ। ফেসবুক অন করলাম। ফেসবুকে ঢুকতেই অভ্রের 5 মিনিট আগের পোস্ট করা একটা স্ট্যাটাস সামনে এলো। সেখানে বাংলা একটা গানের কিছু লাইন। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার এ মন তোমার মনের পাড়ায়, বোকাশোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ। কমেন্টে সিফাত সেখানে লিখেছে, সাধ্য তো আছেই বন্ধু, নেই শুধু বৈধতা। আগে পরে তো একজনকেই মন দিয়ে বসে আছো, বিয়েটা করেই ফেলে এবার। মেঘা লিখলো, বন্ধু, শাহরুখ কাজল জুটির বাস্তবিক পূর্ণতা দেখার সৌভাগ্য করে দাও প্লিজ। সালমান কিংবা রানী মুখার্জির এন্ট্রি আমরা চাই না। পুষ্পিতাও লিখলো, হায় হায় অভ্র, তোমার গার্লফ্রেন্ড আছে? এত কিউট ছেলেটাও শেষমেশ মিঙ্গেল হয়ে গেল, খুবই দুঃখজনক। সিফাত সেখানে রিপ্লাই করে বলল, এই ব্যাটার উপর ক্রাশ খেয়ে লাভ নেই পুষ্প। অব্রের সকল আগ্রহ এক নারীতে আটকে আছে। তুমি চাইলে আমাকে লাইন মারতে পারো, বেশিক্ষণ লাগবে না পটাতে। এই রিপ্লাইয়ে সিফাতের গার্লফ্রেন্ড মৌনি এংরি রেড দেখা গেল। ব্যাপারটাকে আরেকটু ঘোলাটে করার জন্য জাহিদ লিখলো, আস্তাগফিরুল্লাহ সিফাত, সে মৌনির মতন একটা লক্ষ্মী মেয়ে থাকতেও তোর চরিত্রে কালো ধূসর বেগুনি এত ধরনের দাগ।
মোহিনী দেখেই তোর সাথে সংসার না মানে রিলেশনে আছে। অন্য মেয়েরা হইলে বিয়া সারাই ডিভোর্স দিয়া দিত। আমার তো খুব মায়া লাগতেছে বেচারি মোহিনীর লাইকা। রুম্পা লিখলো, জাহিদ রে, তুই তো কুটনির শাশুড়িদের চেয়েও জঘন্য রে দোস্ত। শেষ শেষ, বেচারা সত্য হওয়া প্রেমিকাটারও আর কয়টা মাস থাকতে দিলি না তুই। তোরে আসলে কুটনা অফ দ্য ইয়ার ঘোষণা করা উচিত। কি আকামটাই না করলি। সিফাতের নিভ্বি এখন ফোন করে বলবে, বাবু আমি রাগ করছি। তোর সাধ্য আছে এই রাগ ভাঙানো? একমাত্র সিফাতই এই অসাধ্য সাধন করতে পারে। সিফাত জাহিদকে মেনশন করে লিখলো, কালকে ছুটির পরে দেখা করিস তুই। তোমার সাদিয়া নাদিয়াদের একটা মিটআপ আছে, আগাম সতর্ক সংকেত দিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস মি লেটার। জাহিদ সেটা রিপ্লাই করে বলল, ঠিক আছে ভাইয়া, আমার স্কুল 12টায় ছুটি হয়, আপনারটা জানলে দেখা করতে সুবিধা হবে। আমি নির্বাক দর্শকের ন্যায় বিনা টিকিটেই সার্কাসের সকল মজা উপভোগ করে নিলাম। রাত প্রায় 3টা বাজতে চলল। আমার চোখে তখনও ঘুম নেই। দুঃখ নয়, সুখময় অনুভূতি থেকে আমার ঘুম আসছে না। অতিরিক্ত দুঃখে মানুষ যেমন নির্ঘুম রাত কাটায়, অতিরিক্ত সুখেও তাই হয়। আমার অবস্থাও ব্যতিক্রম নয়। এক শ্যামবর্ণ পুরুষ আমার ঘুম হরণ করেছে। আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ছায়া রয়েছে, যে ছায়া আমায় প্রকাশ্যে গোপনে সকল প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করছে। সে আমায় কেবল এবং কেবলই প্রশান্তিই দিয়ে যায়, বিনিময়ে গ্রহণ করে অবহেলা। একটা ভালো রাখার মানুষ, যার সকল কৌতূহল শুধু মিতুকে ঘিরেই, যার পলকহীন তাকিয়ে থাকা তার শ্যামবর্ণ মুখ আমায় এক দ্বন্দ্বও ঠিক থাকতে দিচ্ছে না। আমি চোখ বন্ধ করলাম, সাথে সাথে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো আমার। এই অশ্রুতেও কেমন তৃপ্তি খুঁজে পেলাম আমি, অভ্রময় তৃপ্তি। পৃথিবীর সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর মধ্যে একটি হচ্ছে আগামী পরশু পুষ্পিতার বিয়ে। হুট করে পুষ্পের বিয়ের সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রথমে আমরা বেশ অবাক হয়েছিলাম। তাও নাকি পারিবারিক না, সোজা প্রেমের বিয়ে। গত 4 মাস ধরে প্রেম, তারপর বছর না ঘুরতেই বিয়ে। পুষ্পের জীবনে এটাই প্রথম প্রেম, অথচ এর আগে কখনো প্রেম না করেও শত শত পুরুষকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়ে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে পুষ্প। ছেলে হলে আমিও হয়তো অনেকটা দুঃখ পেতাম। সুদর্শন পুরুষদের বিয়ে মানুষ যত সহজে মেনে নিতে পারে, সুন্দরী নারীদের বেলায় ঠিক তার উল্টো। ওর বিয়ে নিয়ে বন্ধু মহলে রীতিমতো আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সকলের একই প্রশ্ন, হাউ ইজ দ্যাট পসিবল পুষ্প? পুষ্প আমাদের ব্যাচের সবচেয়ে সুন্দরী রমণী। ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই পুষ্পকে নিয়ে সিনিয়র জুনিয়র সকল ব্যাচের ছেলেদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু পড়াশোনা ছাড়া এই মেয়ের কখনো কোনো কিছু নিয়ে মাতামাতি করতে দেখা যায়নি। অভ্র ছাড়া পুষ্প কোনো ছেলেকেই তেমন পছন্দ করতো না। বন্ধু মহলের মধ্যে 2-1 পুষ্পকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তার মধ্যে সিফাত ছিল সবচাইতে লয়াল। বেচারা নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও প্রেমবিহীন এই অদৃশ্য বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছে না। লোকলজ্জার ভয়ে ঠিকমতো সেটা প্রকাশও করতে পারছে না। বিয়েটা খুব বেশি ধুমধাম করে না হলেও পুষ্পের আব্বু আম্মু আমাদের সব ফ্রেন্ডসদেরকেই দাওয়াত করেছে। হঠাৎ বিয়ের দাওয়াতে সবাই অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। পুষ্পের হবু বর কিছুদিনের মধ্যে আমেরিকা ব্যাক করছে, যার কারণে এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু করতে হয়েছে আঙ্কেল আন্টিকে। পুষ্পের অনার্স শেষ হওয়ার পরেই নাকি আয়োজন করে আবার অনুষ্ঠান করবেন। তার আগ পর্যন্ত পুষ্প বাপের বাড়িতেই থাকবে। এত কম সময়ের মধ্যে আমরা ফ্রেন্ডসরা তেমন কোনো প্রিপারেশনই নিতে পারিনি। তাড়াহুড়োর মধ্যেই যা কেনাকাটা করেছি। বিয়েটা সিলেটে পুষ্পের দাদার বাড়িতেই হয়ে যাচ্ছে। এই নিয়ে এক একজন ব্যাপক উত্তেজিত। প্রথম দিকে কারোরই আগ্রহ ছিল না এমন সাদামাটা বিয়েতে অ্যাটেন্ড করার, কিন্তু সিলেটের নাম শোনা মাত্রই এই সাদামাটা বিয়েটাও সকলের চোখে লাল নীল দেখালো। বেচারা সিফাতও বিচ্ছেদের দুঃখ ভুলে নাচতে নাচতে ব্যাগ প্যাক করা শুরু করে দিল। আমাদের ঢাকা টু সিলেট ট্রেনের যাত্রা, সময় আজ দুপুর 2:55। সবাইকে 2:20-এর মধ্যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উপস্থিত থাকতে বলে দিয়েছে অভ্র। আমরা সকলেই সময় মতো পৌঁছে যাই। বন্ধু মহলের সকলকে নিয়ে এটাই আমাদের প্রথম ভ্রমণ, তাই সকলের চোখে মুখে এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আমরা সবাই সঠিক সময় স্টেশনে পৌঁছালেও সিফাতকে তখনও আসতে দেখা গেল না। অভ্র কিছুক্ষণ পরপর ফোন করছে ওকে, রিং হলেও অপর প্রান্ত থেকে রিসিভ হচ্ছে না। 2:40 বাজতে চলল, সিফাত এলো না। মুখে প্রকাশ না করলেও মনে মনে আমরা সকলেই এবার উদ্বিগ্ন হয়ে পড়লাম। সিফাত না এলে আমরা আদৌ সিলেটে যাচ্ছি কিনা তা নিয়ে প্রশ্ন উঠল। আর অল্প কিছুক্ষণ সময় আছে, তার মধ্যে সিফাত না এলে আমরাও সিলেটে যাচ্ছি না বলেই সিদ্ধান্ত নিলাম। সকলের মনের মধ্যে বিরাজ করা টান টান উত্তেজনা যেন মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আমরা হতাশ মুখে দাঁড়িয়ে রইলাম। এত কাঠখড় পুড়িয়ে বাসা থেকে পারমিশন নেয়ার পর যদি না যেতে পারি, এর চেয়ে দুঃখের আর কিছুই হতে পারে না। হঠাৎ কারো উচ্চস্বরে আমরা পেছন ফিরে তাকালাম।
হাঁটু ধরে হাঁপাতে হাঁপাতে দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করে কাঙ্ক্ষিত মানুষটি বলল, কিরে তোদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই কেন? বুঝলাম না, অমন তাকে আছিস কেন? সুন্দর লাগতেছে আমাকে। আসার সময় শুধু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছিলাম, বিশ্বাস কর। ওর কথা শেষ হতে না হতেই জাহিদ হাতের বোতলটা ছুঁড়ে মারল সিফাতের গায়ে। তারপর পায়ে জুতা খুলতে খুলতে বলল, তোর এক্সাইটমেন্টের অমলেট বানাব তুই। তোর খবর আছে শালা, খারাপ কইতাছি। সিফাত দিক দিশা ভুলে জাহিদের দুবাই থেকে আগত জুতার হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে দু একবার ওর গায়ে লেগেও যায়। জাহিদ পুনরায় জুতা তুলে আবার ওর পেছনে দৌড়াতে থাকে। শেষমেশ দৌড়ে না পেরে আমার পেছনে এসে লুকালো। মিতু, বইন আমারে বাঁচা প্লিজ। শালার ওপরে পাগলা কুত্তার আত্মা ভর করেছে, যে কোনো সময় দেবে কামড়। এই যুবক বয়সে কুত্তার কামড়ের ইঞ্জেকশন নেওয়ার কোনো ইচ্ছে আমার নাই। কথাটা শোনা মাত্রই জাহিদ আবার তেড়ে আসলো। পুরো স্টেশন দৌড়াতে দৌড়াতে দুজনেই এক পর্যায়ে ক্লান্ত হয়ে হাঁটু ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তারপর দুঃখী দুঃখী মুখ করে সিফাত বলল, দোষ বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। আমি ঠিক টাইমে বাসা থেকে বের হইছি। রাস্তায় এত জ্যাম মামা। ঢাকা শহরের জ্যাম শুধু তোরই পাইছে শালা, আমরা আসি নাই। বাইর হওয়ার আগে তোমার মৌনি নিবিড়ে কনভিন্স করতেই তো 1 ঘন্টা লাগাইছো নিশ্চয়ই। সিফাত হতস্কিত হওয়ার ভান করে ভাব নিয়ে বলল, ছ্যাঃ, আমার এত লেম মনে করিস তোরা? শেষমেশ ইন্টারমিডিয়েট পড়ুয়া প্রেমিকার থেকে পারমিশন লেয়া লাগবে আমার? এত খারাপ দিনও আসে নাই। শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল। রুম্পা বিরক্তি নিয়ে বলল, চুপ থাক তুই। একে তো লেটার সোর্স, তার উপর চাপা মারতে একটুও কার্পণ্য হোস না। তোর কোনো আইডিয়া আছে আমরা কত টেনশনে ছিলাম? সিফাত টলমলো চোখে বলল, হাউ সুইট রুম্পা, তোরা আমারে এত ভালোবাসোস। চোখের পানি মোছার ন্যায় নাটক করে বলল, এদিকে আয়, তোর একটা চুমা দিই দোস্ত। তোর টেনশন একটু রিলিজ করা দরকার এখন। বলেই রুম্পার কাছে আসতে নিতেই রুম্পা ওর হাতের পানির বোতলটা ওর দিকে ছুঁড়ে মেরে পেছাতে পেছাতে বলতে লাগলো, ওই হারামি দূরে থাক। কিরে তোরা ওরে আটকা একটু। ওই অপ্র ভাই বাঁচা এই মহিষের হাত থেকে। ট্রেন চলছে। বিকেল প্রায় 5টা বাজতে চলো। ট্রেনের বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তে দেখা যাচ্ছে। আমরা আমাদের সিটগুলো পাশাপাশি বুক করেছি বলে সকলে দ্রুত একে অপরের থেকে খুব বেশি না। এই সুন্দর ওয়েদার, সুন্দর দিনটাকে আরো উপভোগ করে তোলার জন্য আমরা সকলে মিলে গান গাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি ট্রেনের জানালাগুলো খুলে দিলাম। প্রথমে সিফাত শুরু করলো, তারপর 2-1 লাইন গাওয়ার পরে আমিও সুর মেলালাম। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানালাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে। গানের তালে তালে হেলে দুলে অন্যান্য যাত্রীদের মধ্যে কেউ কেউ হাততালি দিচ্ছে, কেউ বা মুখ দিয়ে শীষ বাজানো নেয় বাঁশির সুর তুলতে লাগলো। আমাদের বগির সব যাত্রীরাই ততক্ষণে আমাদের সাথে সুর মিলিয়ে গাইতে শুরু করলো। ছোট ছোট বাচ্চারা কেবিন থেকে উঠে হাত পা নাচিয়ে নাচতে শুরু করলো। কিছু মধ্যবয়স্ক লোকদের আমরা উঠে নিজেদের সাথে বসার জন্য জায়গা করে দিলাম। এত আকর্ষণীয় দিন আমার জীবনে এটাই প্রথম। আমার মনে হলো এই পথ শেষ না হলেই বোধহয় ভালো হয়। এই মুহূর্তের এই যাত্রার সমাপ্তি না ঘটুক আজ। দোস্ত, আমার না কেমন কেমন লাগছে মামা। বুকটায় হাত দিয়ে দেখ অভ্র, মনে হইতাছে কেউ হাতুড়ি আর ইট নিয়ে বুকের মধ্যে বাড়াবাড়ি করতেছে। কারোর কাছ থেকে সারা শব্দ না পেয়ে পুনরায়, কেমনে পারলো পুষ্প এটা করতে? আমার মধ্যে কি কমতি আছে তোরাই ক। সিফাতের কথায় যেন আমরা আকাশ থেকে পড়লাম। জাহিদ সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরা অন করে সিফাতের দিকে তাক করে বলল, বন্ধু, যে বিরহ গান একটু আগে শোনাইলা ওইটা একটু রিপিট করো প্লিজ। আমরা চাই না তোমার অস্কার ডিজার্ভ করা গান মৌনি কোনোভাবে মিস করো। রুম্পা বিজ্ঞান নাই বলল, এই তুই এত হিপোক্রিট কবে থেকে হলি রে? সিলেটের নাম শুনে গত রাত থেকে সবার চেয়ে বেশি তুই লাফালি। ইভেন আমরা 3টা মেয়ে যতগুলো না জামা কাপড় নিয়েছি তার চেয়ে বেশি নিয়েছিস তুই।
এখনো তোর ব্যাগ খাটলে আগামী 1 মাসের শার্ট প্যান্ট পাওয়া যাবে। তোর আনন্দ দেখে আমাদের মনে হয়েছিল বিয়েটা পুষ্পিতার না তোর। এরই মধ্যে তোর কি হলো আবার?